আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি পারভিন মিতু। সপ্তাহান্তে নিত্য পণ্যের দাম বেড়েই চলেছে, কমার কোনো লক্ষণ নেই। কিছু কিছু পণ্যের বাড়তি দাম এখন স্থির রয়েছে। রমজানে যেসব পণ্যের চাহিদা বেশি সেসবের দাম বেড়ে গেছে আরও কয়েকদিন আগেই। সবকিছু মিলিয়ে মূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতাদের নাভিশ্বাস। সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে অনুরোধ করেছে ভোক্তারা। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ব্রয়লার মুরগি গত সপ্তাহে যারা কিনেছেন 185 টাকায়, এখন তাদের গুনতে হচ্ছে 200 পর্যন্ত। সোনালী মুরগি বেড়েছে কেজিতে 20-25 টাকা, বিক্রি হচ্ছে 315 থেকে 20 টাকা কেজিতে। আমরা বাড়তিতে কিনতে দিচ্ছি এখান থেকে, বলতেছে মাল শর্ট আছে, মালের নাই, মালের দাম বেশি কারণ বেশি। দামটা কেন বাড়ছে এটা নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি কিনা জানি না। ডিমের দাম সপ্তাহান্তে ডজন প্রতি 5 টাকা এদিক সেদিক। লালটা 135 টাকা দর্জন, সাদাটা আছে 130 টাকা দর্জন। বাজার এখন মুড়ি কাটা পেঁয়াজে 6 লাভ, তারপরও কেজি প্রতি বেড়েছে 5 টাকা। মুড়ি কাটা পেঁয়াজ এক সপ্তাহে দাম একটু কমে, আহমারি কিছু না, একটু বাড়ে। সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে, এরপরও সব ধরনের শাকসবজির দাম চড়া। মূলা ও পেঁপে ছাড়া 50 টাকার নিচে কোনো সবজি নেই। টিভিতে দেখি পেঁয়াজের দাম কমছে, তরকারির দাম কমছে, ওইটা কমছে, কিন্তু প্র্যাকটিক্যালি বাজারে আসলে দেখা গেছে যে ওই আগের দাম। ডাল, ছোলা, মশলার মতো যেসব পণ্যের চাহিদা বাড়ে রমজানে, সেসবের দাম বেড়ে গেছে আরো আগেই, যাতে নাভিশ্বাস উঠেছে ভোক্তাদের। যেমন ছোলার কেজি ছিল 80 টাকা, বর্তমানে 100 টাকা 110 টাকা চলে। তারপর বুটের ডালের কেজি ছিল 90 টাকা, ওই বুটের ডাল 110 টাকা। নির্বাচনের পর চালের বাজার নিয়ে যে কারসাজি করেছিল মিল মালিকরা, তার রেশ রয়ে গেছে এখনো। দাম কমার কোনো লক্ষণ নেই। যেখানে 300, 400, 450 বাড়াইছে, এখানে 150 টাকা কমানোর কমায় নেই। যদি 500 কমাইতো তাহলে 50 টাকা কমতো। মাস শেষে যখন আমরা বেতন পাই বাজার করতে আসি, চাউল টাউন কিনতে আসি, যখন 2-4 টাকা যদি বেশি হয় তাহলে ওটা আমাদের এক্সট্রা প্রেশার পড়ে। মাছের বাজারও চড়া, তাই সরকারের বাজার মনিটরিং এ জোর দেওয়ার দাবি ক্রেতাদের। বেতন বাড়ে না, কিন্তু খরচটা একটু বাড়ে। মাছের দাম বা তরকারির দাম যে আছে কমার জন্য চামচের দাম বাড়ছে, 10-20 টাকা কেজি বাড়তি আছে বর্তমান। গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি, খাসির মাংস কিনতে গুনতে হচ্ছে 1150 টাকা। খান আলামিন, আরটিভি, ঢাকা। এদিকে ভারত রপ্তানি বন্ধ করলেও আগামী রমজানে দেশে পেঁয়াজের সংকট হবে না, কারণ রমজানের সময় বাজারে সরবরাহ বাড়বে দেশীয় জাতের পেঁয়াজের। এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। যদিও বাজারে ভারতীয় পেঁয়াজ না থাকায় দেশি মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। বিশ্লেষকরা বলছেন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা গেলে দেশে পেঁয়াজের সংকট পুরোপুরি কাটানো সম্ভব। সেলিম মালিকের রিপোর্ট। দেশে বছরে পেঁয়াজের চাহিদা 35 থেকে 36 লাখ টন। এর প্রায় শতভাগই কৃষকরা উৎপাদন করলেও সরবরাহজনিত কারণে নষ্ট হয় গড়ে 25%। ফলে 8 থেকে 10 লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়, যার 90% বেশি আসে ভারত থেকে। গত ডিসেম্বর থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে ভারত, ফলে বাজারে এই মুহূর্তে পেঁয়াজের দাম বেশ চড়া। সপ্তাহ আগে পেঁয়াজের বাজার ছিল 70 টাকা 75 টাকা, আজ যা এক সপ্তাহ ধরে পেঁয়াজের বাজার এখন হয়ে গেছে 90 টাকা 95 টাকা। প্রচুর পরিমাণ মাল আছে, কিন্তু মালের দাম চাচ্ছে না। আলিবের তো আইলে মনে করেন বাজারে থাকবে না, আর একটু কমবে। দেশে মুড়ি কাটা পেঁয়াজের মৌসুম প্রায় শেষ পর্যায়ে, কিছুদিন পরে বাজারে আসবে হালি পেঁয়াজ। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এবার ভারতীয় পেঁয়াজ না আসলেও রমজানে পেঁয়াজের সংকট হবে না। আবহাওয়া যদি ঠিক থাকে, যদি উৎপাদন ভালো হয়, তাহলে 30-40 টাকার মধ্যে থাকবে আর কি। ইন্ডিয়ান যদি নাও দেয়, এই বছরে যা পিস লাগাইছে তাতে আপনার ইন্ডিয়ান না আসলেও সমস্যা হবে না। একই মত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকেরও। পেঁয়াজের মূল্য নিয়ে আসলে খুব বেশি আপনার হইচই পড়বে না বলে আশা করি, কারণ আমাদের যে মুড়ি কাটা পেঁয়াজটা যেটি সেটি তো এই সময় কম থাকে। এটি আসলে ফেব্রুয়ারির পর থেকে যেটি আমাদের রাখি পেঁয়াজ, এটা পর্যাপ্ত পরিমাণ উৎপাদন যেটি আসবে বাজারে, সেইটা আপনার মোটামুটি রমজান সহ কোরবানি পর্যন্ত মানে আমরা স্মুথলি এটাই চালিয়ে নিতে পারবো। তবে আমদানিকারকরা বলছেন, পেঁয়াজের দর কমাতে এই মুহূর্তে আমদানি করা পেঁয়াজের বিকল্প নেই। রমজানের সামনে যেভাবেই হোক, আমি বলবো যে সরকার যদি কোঅপারেশন করে যদি এটা যদি আমদানিটা করাইতে পারে, তাহলে আমরা হয়তো এই রমজানের সামনে যে পেঁয়াজের দাম
হয়তো কমবে। পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে উৎপাদন বৃদ্ধির সঙ্গে সংরক্ষণ ব্যবস্থার উন্নত করার পরামর্শ বিশ্লেষকদের। এখানে পেঁয়াজ আমাদের ইন্ডিয়ার থেকে কেন আমদানি করে আনতে হবে, এটা হচ্ছে সর্বপ্রথম আমাদের কথা। আমাদের পর্যাপ্ত পরিমাণে কৃষক রয়েছে, পর্যাপ্ত পরিমাণে আমাদের কৃষি জমি রয়েছে। কোল্ড স্টোরেজের পাশাপাশি আমাদের মজুত করে সত্যিকার অর্থে উৎপাদন বৃদ্ধি করার যে একটা সেন্ট্রাল প্ল্যানিং, সেটা আমাদের যথাযথ সময় আমাদের বাস্তবায়ন করা উচিত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে গত বছর দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে 34.5 লাখ মেট্রিক টন। সেলিম মালিক, RTV, ঢাকা। ভারত থেকে আলু আমদানির খবরে দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে কমেছে দাম। কেজি প্রতি 5 টাকা কমে দেশি আলু বিক্রি হচ্ছে 25 টাকা দরে। তবে দেশি পেঁয়াজ কেজি প্রতি আগের 68 টাকা দরেই বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আলু আমদানি হবে এই খবরে মোকামগুলোতে কমেছে দাম। দ্রুত ভারত থেকে পেঁয়াজও আমদানির দাবি ক্রেতাদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে সরকার চিন্তিত নয় বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে, তবে এমন পরিস্থিতিতে জনগণের মধ্যে হাহাকার নেই বলে দাবি করেন সেতুমন্ত্রী। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে যে কর্মীদেরকে ক্ষমতার, এই সময় তিনি বলেন, জনগণ আন্দোলন চায় না, বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ বিচলিত নয়। জনগণ নির্বাচনের মধ্য দিয়ে তারা বয়কট করার পরও 41.8% জনগণ ভোট দিয়েছে। বিএনপি এখন এই নির্বাচনের প্রতিক্রিয়া কি বলবে, কি করবে এ নিয়ে আমরা বিচলিত নই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে সরকার চিন্তিত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী যে অস্থিরতা চলছে, সে অস্থিরতার রেশ বাংলাদেশে এসেও এখানকার অর্থনীতিতে প্রতিক্রিয়া সৃষ্টি করছে। দ্রব্যমূল্য নিয়ে আমরা চিন্তিত। ইশতেহার বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে তিনি অবিরাম মাথা ঘামাচ্ছেন, বিভিন্ন মন্ত্রণালয়কে ডেকে পরামর্শ দিচ্ছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দলের কোনো সমর্থন থাকবে না, জনগণ যাকে ভোট দিবেন তিনি নির্বাচিত হবেন। আমাদের দল থেকে আমরা কোনো প্রকার সমর্থন দেব না, জনগণ যাকে পছন্দ তাকে নির্বাচিত করবে, যাকে খুশি তাকে ভোট। বিভিন্ন রাষ্ট্র সরকারকে অভিনন্দন জানাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নানা বিষয়ে সরকারের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র। বিপুল দেবরায়, RTV, ঢাকা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নিত্যপণ্যের দাম কমাতে না পেরে সরকারের মন্ত্রীরা বড় বড় কথা বলছে। দাম নিয়ন্ত্রণে আনতে সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা বললেও বাণিজ্যমন্ত্রী কাজের কাজ কিছুই করেননি বলেও অভিযোগ করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত কর্মসূচিতে নাগরিক ঐক্যের মান্না আরও বলেন, আওয়ামী লীগের লোকেরা নিজেরা মিলে সংসদ সাজিয়েছে, এর মাধ্যমে ক্ষমতাসীনরা সংসদের কফিনে শেষ পেরেক মেরেছে বলেও অভিযোগ করেন মান্না। সব জিনিসের দাম বাড়ছে। ওনার শপথ নেবার পরে 2 সপ্তাহ পার হয়েছে, সিন্ডিকেট বন্ধ হয়েছে? সিন্ডিকেট ভেঙেছে? জিনিসের দাম কমেছে? কমে নাই। এই যে সামনে রোজা আসছে, এই রোজার মধ্যে খেজুর আমদানি করবেন, সরকারের কাছে তার টাকা নেই। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কির বক্তব্যের সমালোচনা করে বিবৃতি দিয়েছে বিএনপি। দুপুরে গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিবৃতি দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও আওয়ামী লীগ সুলভ আখ্যা দিয়েছে দলটি। বিএনপির অভিযোগ, রুশ রাষ্ট্রদূতের বক্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে। বিবৃতিতে বাংলাদেশের জনগণের অভিপ্রায় ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তথা গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতার সংকল্প ও মহান আত্মত্যাগের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য রাশিয়াকে অনুরোধ জানায় বিএনপি।
উন্নত সমৃদ্ধ জাতি গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিকল্প নেই। পাশাপাশি খাদ্যে ভেজাল রোধে দরকার দৃশ্যমান শাস্তি বলছেন বিশেষজ্ঞরা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, জনসাধারণের অসচেতনতা সহ রয়েছে নানা চ্যালেঞ্জ, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এ অবস্থায় দেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। জীবন ধারণের জন্য খাদ্যের গুরুত্ব যে কত তা অনুধাবন করতে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার এই লাইনগুলোই যথেষ্ট। একবিংশ শতাব্দীতে বাংলাদেশে ক্ষুধা দারিদ্রতা কমে এলেও এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপদ খাদ্য। দেশে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের বিক্রি বন্ধে নানা সময় বিভিন্ন সংস্থা অভিযান, জেল জরিমানা করলেও বাজারে তার তেমন কোনো প্রভাব নেই। রাজধানীতে বিশুদ্ধ খাবার খুঁজে পাওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমানের মতে, ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতে নিতে হবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা। নিরাপদ খাদ্য যদি না হয় তাহলে খাদ্যই তার অসুস্থতার কারণ হতে পারে, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। আইনকে আরও শক্ত করা যায়, কিন্তু শক্ত করে যদি বাস্তবায়ন না হয় তা থেকে কোনো সুফল আসবে না। ভেজাল নকল করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এর চেয়ে তো বড় অপরাধ কিছু হতে পারে না। সেই অপরাধের শাস্তিটা দৃশ্যমান হওয়া দরকার এবং দ্রুত হওয়া দরকার। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান বলছেন, দেশে নিরাপদ খাদ্য নিশ্চিতে রয়েছে নানা প্রতিবন্ধকতা, এগুলো মোকাবেলা করাই বড় চ্যালেঞ্জ। খাদ্য ফুড ভেন্ডার যারা আছে তাদের প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। নতুন একটা প্যারামিটার যখন পরীক্ষা করতে যাই, অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে এই প্যারামিটার পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। সবগুলো আমরা একসাথে অ্যাড্রেস করতে পারবো। আইনের গ্যাপগুলো দূর করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, আইন সংশোধনের জন্য। তখন আমাদের এই চ্যালেঞ্জটা আরও আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারবো এবং সবার জন্য নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করতে সক্ষম হব। বলা হয়ে থাকে, স্বাস্থ্যই সকল সুখের মূল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে সারা বিশ্বে প্রতি 10 জনের মধ্যে একজন খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়। দেশে এখনই নিরাপদ খাদ্য নিশ্চিত না করা গেলে আগামী প্রজন্মকে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। নির্বাচন নিয়ে উদ্বেগ থাকলেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ না করার ভাবনা আবারও নাকচ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গেল রাতে ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে ম্যাথু মিলার জানান, উদ্বেগ থাকার অর্থ এই নয় যে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করার দায়িত্ব নেই। সেই সঙ্গে তারা বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা বিষয়ক কয়েকটি খাতে কাজ করতে চায় বলেও জানান তিনি। লাখো মুসলমানের উপস্থিতিতে আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হলো 57তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের পর থেকে দেশ বিদেশের আলেমরা বয়ান শুরু করে। প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা অংশ নিয়েছে। চলছে জিকির আজকার, আল্লাহর সন্তুষ্টি এবং দেশে ইসলাম প্রতিষ্ঠায় দোয়া করেন তারা। দেখুন সাকিবুর রহমানের রিপোর্ট। জুমার নামাজ আদায় করতে সকাল থেকেই টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আসতে থাকেন লাখো মুসল্লিরা। ইজতেমা ময়দান থেকে শুরু করে তুরাগ তীরের আশপাশে ঢল নামে ধর্মপ্রাণ মানুষের। বাঁশ আর চটের তৈরি সামিয়ানায় যত দূর চোখ যায় শুধুই মুসল্লি। থেমে থেমে চলছে জিকির আসকার। প্রথম পর্বে মাওলানা জুবায়েরের অনুসারী মুসল্লিরা অংশগ্রহণ করছেন। জুমা পড়ান মাওলানা জুবায়ের। নামাজ, বয়ান, জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি দেশ ও বিশ্ব শান্তি কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই কাজটা হইল নবীওয়ালা কাজ। এই কাজটা করছেন নবী রসুলগণ। নবী রসুলগণ তো আর দুনিয়াতে আসবেন না, আর এই কাজের জন্য আল্লাহ তাআলা রূহের জগতে এই উম্মতের রূহগুলোকে বাছাই করছেন। সমস্ত মানুষের জন্য হেদায়েতের দোয়া করব, যে সমস্ত মানুষকে যেন আল্লাহ তাআলা দ্বীনের কায়েম নিজাম চালু করে দেয়। যেটা শিখে গেলে যে দিনের কাজ হবে, দিনের জন্য ভালো হবে, সেটাই চাই। আর হলো নিজেরও অনেক কিছু শেখার আছে। ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি সারা বিশ্বের মুসলমানদের এক হওয়ার আহ্বান ছিল অনেকের মুখে। ফিলিস্তিনের ঘটনা সারা পৃথিবীর মানুষ সবার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের রহমত করে, বরকত দান করে। তাদের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তাদেরকে যেন সুস্থ রাখে এবং সহি সালামত রাখে। পৃথিবী জুড়ে যে যুদ্ধ বিগ্রহ সেগুলো যেন বন্ধ হয় এবং সারা
বিশ্বের মুসলমান যেন এক হয়ে এক আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। এবারও বিভিন্ন দেশ থেকে বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসেছেন মুসল্লিরা। ময়দানের পশ্চিম পাশে থাকার ব্যবস্থা সহ নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। इसी की मेहनत चल रही है यहाँ पे और ये 3 দিনের ইবাদত নয় শুধু, এটা পুরো আখিরাতের জন্য কাজে লাগবে। আলমী ইজতিমা होता है हज के बाद। হজের পর এত মানুষ এখানে পাওয়া যায়। আশা করি ইজতেমায় কারো দোয়া কবুলের মাধ্যমে আমাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যাবে। आमीन भी हो जाए तो हमारी भी मगफिरत हो जाए। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের জোবায়েরপন্থী মুসল্লিদের অংশগ্রহণে শেষ হবে বিশ্ব ইজতেমা। 4 দিন বিরতি দিয়ে 9 ফেব্রুয়ারি দিল্লির নিজামুদ্দিন মার্কাজের অনুসারী সাতপন্থী মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন। সাকিবুর রহমান, RTV। দর্শক, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার মাঠে রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তারেক, ইজতেমায় এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে? ইজতেমা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে গতকালকে বাদ আসরেই কিন্তু তাদের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, যেহেতু লাখো মুসল্লিতে ভরপুর হয়ে গেছে সমগ্র ইজতেমার মাঠ এবং পুরো মাঠটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। এবং আজকে কিন্তু জুম্মার নামাজ আদায় করেছেন, ইমামতি করেছেন মাওলানা জুবায়ের সাহেব। তিনি কিন্তু কাকরাইল মসজিদের পেশ ইমাম এবং এখন কিন্তু যিনি বয়ান করছেন তিনি হচ্ছেন আহমেদ লার সাহেব এবং তর্জমা করছেন ওমর ফারুক সাহেব। আপনি কিন্তু আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখা ভালো যে এই যে প্রথম পর্বের যে ইজতেমা, এটি কিন্তু আজকে এটিকে কেন্দ্র করে কিন্তু আজকে জুম্মার নামাজের পরে একটি সংবাদ সম্মেলন ডেকেছিল প্রথম পর্বের মুরব্বীরা। তাদের এই মুরব্বীদের পক্ষ থেকে কথা বলেছেন মুফতি আমিনুল হক সাহেব। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তাদেরকে জুবায়েরপন্থী হিসেবে আখ্যায়িত না করে তাদেরকে যেন আলমের শুরা হিসেবে বলা হয়, তাহলে তারা সকলের কাছ থেকে আহ্বান জানিয়েছেন। তো আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে সকালে কিন্তু একজন পুলিশ সদস্য কিন্তু মহাসড়কে দুর্ঘটনার কবলিত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও কিন্তু মাঠে 6 জন মুসল্লি মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে এই যে আমি এখন রয়েছি বিশ্ব ইজতেমার বিদেশি মেহমানের খিত্তায়, এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে 43টি দেশ থেকে 2000-এর অধিক মুসল্লি এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও কিন্তু এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুসল্লিরা এখনো আসছে এবং তারেক, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যোগাযোগ করব। রাজধানীর জলাবদ্ধতা দূর করতে পর্যায়ক্রমে সব খাল উদ্ধারের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। মিরপুর প্যারিস খালের অবৈধ স্থাপনা এবং পানির প্রবাহ চালু করতে খাল উদ্ধারে অভিযানে গিয়ে ঘোষণা দেন তিনি। মেয়র বলেন, যত বড় প্রভাবশালীর ভবনের অংশই খালে পড়ুক না কেন, সেগুলো ভেঙে দেওয়া হবে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। রাজধানীর মিরপুর প্যারিস খাল 2 দশক আগেও 40 ফুট প্রস্থ এই খালে মানুষ সাঁতার কাটত, চলত নৌকা, সংযোগ ছিল তুরাগ নদীর সাথে। এক সময়ের বিশাল খাল সময়ের পরিক্রমায় ভূমিদস্যুরা স্থাপনা তৈরি করে নালা আর ময়লার বাগারে পরিণত করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী খালের প্রাণ ফিরে আনতে ফের উদ্ধারে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ভাঙা হয় 2 পাশের অবৈধ স্থাপনা। ভাঙিয়ে লয়ে গেল, কেন লয়ে গেল? আমাকে বসবাস করতে দিল না। এই যে সরকারি জায়গায় 5 তাল উঠে থুয়ে দিয়েছে, ও ভাঙতে পারে না, আমরা গরিব আমা করতেই ভাঙিয়ে দিতে আছে। 1200 বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের উৎসাহ দিতে পরিচ্ছন্নতায় অংশ নেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আমরাই খালকে অভিশপ্ত করে দিলাম, আবার আমরাই কমপ্লেইন দিচ্ছি, খাল তো ভরাট হয়ে গিয়েছে। শুরুতেই পানি প্রবাহ চলমান, পরে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি খালে নান্দনিক ওয়াকওয়ে তৈরি করা হবে বলে জানান ডিএনসিসি মেয়র। যেগুলা খাল ছিল, খালের উপরে কর্তৃপক্ষ নিজে, মন্ত্রণালয়ের মন্ত্রী নিজে প্রত্যেকটা জায়গায় প্লট দিয়ে দিয়েছেন। তাদেরকে আমি 1 মাস সময় দিয়েছি। 1 মাসের মধ্যে তারা কই যাবে, তারা কি করবে, তারা আমার সাথে আসবে, তারা আমার সাথে কথা বলবে। একদিকে কথা বলাটা চলমান থাকবে, আরেকদিকে আমাদের খালের প্রবাহটা আমাদের ঠিক থাকবে। আমরা ওয়াকওয়ে করে দিব। যখন ওয়াকওয়ে করব, ওটাই কিন্তু আমাদের সীমানা হয়ে যাবে। খালের পাশ দখল করে থাকা বহুতল ভবনও ভাঙা হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। আমার এই ছিন্নমূলদের পানিশমেন্ট কিন্তু পরে হবে। আমি এটা বলেছি
যে আমার এই খালের মধ্যে যারা বহুতলা ভবন করেছেন ওইটি যদি আমি পাই মাপে ওইটা কিন্তু ভাঙবো আমি আগে। পুনরায় খাল যেন দূষিত না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। জলাবদ্ধতা নিরসনে ঐতিহাসিক প্যারিস খালের দুই পাশের ছোট স্থাপনা উচ্ছেদ করতে পারলেও বড় বড় ভবনের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিতে পারবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেটিরই দেখার অপেক্ষায়। মিরপুর থেকে বিল্লাল হোসেন, RTV, ঢাকা। জলাভূমি এবং মানব সুস্থতা প্রতিপাদ্যে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে জলাভূমি দিবস। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য, কৃষি, পর্যটন সহ নানা ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অংশ জলাভূমি। প্রতি বর্গ কিলোমিটারের 20 ভাগ জলাভূমি থাকার কথা থাকলেও ঢাকাতে এখন 3 ভাগে দাঁড়িয়েছে, যা নগরবাসীর জন্য মারাত্মক হুমকি বলছেন বিশেষজ্ঞরা। অপরিকল্পিত নগরায়নকে দুষছেন তারা। আর পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সুমনদের ক্যামেরায় জাহিদ রহমানের রিপোর্ট। নদী, নালা, বিল, হাওর, বাওরের মতো বহু জলাভূমি ঘিরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তথ্য মতে দেশের 7 থেকে 8 লাখ হেক্টর ভূমি কোনো না কোনোভাবে জলাভূমির অন্তর্ভুক্ত। জলাভূমি বিলুপ্ত হলে বিপন্ন হবে মৎস্য প্রজাতি ছাড়াও বিভিন্ন জলজ প্রাণী সহ অন্যান্য পশু ও পরিযায়ী পাখিদের বাসস্থান। তবে নগরায়নের থাবা এসব জলাভূমিতে ক্রমশই বেড়ে চলেছে। নদী, নালা, খাল, বিল, পুকুর ভরাট করে চলছে শিল্প কারখানা, বসতবাড়ি স্থাপনা। ফলে দেখা দিচ্ছে জলবায়ু পরিবর্তন, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন ভরাট করা জলাভূমি উদ্ধার ও সংরক্ষণ করা না গেলে বসবাসের অযোগ্য হয়ে যাবে পরিবেশ। 95 সালে মোট আয়তনের প্রায় 20 ভাগ জলাভূমি ছিল, সেখানে এই 28 বছরের ব্যবধানে সেটি 3 ভাগে নেমে এসেছে। সার্বিক জলাভূমির প্রতি আমাদের আন্তরিকতার অভাব, সচেতনতার অভাব এবং কোনো ক্ষেত্রে খুবই সচেতনভাবে শুধুমাত্র লোভে পড়ে বিভিন্ন শিল্পগোষ্ঠীর, বিভিন্ন আবাসন ব্যবসায়ীদের বিভিন্ন রকমের ব্যবসায়িক মনোবৃত্তির কারণে এই জলাভূমিগুলো কিন্তু দখল হয়েছে, দূষণ হয়েছে, ভরাট হয়ে গেছে। স্বাস্থ্য ঝুঁকি এবং স্বাস্থ্য খরচ বেড়ে যাচ্ছে, যেটি আবার আমাদের একটি সুস্থ নগরবাসী নিশ্চিত করার পথে একটি বড় অন্তরায় হিসেবে কাজ করছে। তবে বন ও পরিবেশ মন্ত্রী বলছেন পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে সবাইকে। সকলেরই অংশগ্রহণ দরকার, সকলকে সচেতন হতে হবে এবং সচেতন তখনই হবে যখন তারা মনে করবে যে এটা থেকে তারা কিছু একটা উপকার পাচ্ছে। 1971 সালের 2রা ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে পরিবেশবাদীদের অংশগ্রহণে জলাভূমি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হলেও 1997 সালের 100টিরও বেশি দেশ প্রথমবারের মতো বিশ্বব্যাপী পালন করে জলাভূমি দিবস। জাহিদ রহমান, RTV, ঢাকা। সাগরণী হত্যায় সুষ্ঠু তদন্তে প্রকৃত অপরাধী ধরা না পর্যন্ত প্রয়োজনে 50 বছর সময় দিতে হবে বলে দেয়া বক্তব্যটি আপেক্ষিক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। মন্ত্রী আরও জানান, পুলিশ তদন্ত করছে, কিছু প্রকৃত অপরাধী ধরা পড়ার তদন্তের সময় লাগছে। সব রকম চেষ্টা করেও যদি সময় লাগে এবং আপেক্ষিকভাবে আমি বলেছি যে 50 বছরও যদি লাগে, কিন্তু যারা এই অপরাধ করেছে, যারা এই খুনটা করেছে তাদেরকে ধরার জন্য যত সময় লাগুক কিন্তু তাদেরকে আমরা ধরব। যতক্ষণ পর্যন্ত অপরাধীকে না ধরা হবে ততদিন পর্যন্ত চলবে। ছুটির দিনে জমে উঠেছে বাঙালি প্রাণের বইমেলা। পাঠক প্রকাশকদের আনাগোনায় মুখর মেলা চত্বর। প্রথম শিশু প্রহরে ছোট্ট সোনামণিতে পদচারণা যোগ করেছে ভিন্ন মাত্রা। সিসিমপুর আর পছন্দের নতুন বই দুটোই একসাথে পেয়ে আনন্দের শেষ নেই তাদের। আয়াতুল্লাহ মানিকের ক্যামেরায় আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম। বাঙালির প্রাণের উৎসব অমর 21শে বইমেলার প্রথম শুক্রবারের শুরুটা শিশুদের দখলে। সকাল 11টায় মেলা প্রাঙ্গণে শিশু চত্বরের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা।
শিশু প্রহরের প্রধান আকর্ষণ সিসিমপুরের মঞ্চে নেচে গেয়ে আনন্দে আত্মহারা শিশুরা। ইকরি, হালুম আর টুকটুকির পরিবেশনায় উচ্ছ্বসিত কচিকাচারা। যান্ত্রিক এই নগরীতে আজকের সকালটা বেশ আনন্দের তাদের। সিসিমপুর আমাকে অনেক কিছু বলেছে, আমার খুব ভালো লাগছে, অনেক এনজয় করছি সময়টা। আনন্দ, উচ্ছ্বাস আর খেলাধুলার পাশাপাশি বাবা মায়ের হাত ধরে এক স্টল থেকে আরেক স্টল ঘুরে ঘুরে পছন্দের কার্টুন, গল্প আর ছবির বই কেনে শিশুরা। বিভিন্ন মহাকাশের গল্পের বই ভাল লাগে, তারপরে ভূতের গল্পের বই ভাল লাগে, কৌতুক, তারপর ধাঁধা এই টাইপের বইগুলো ভালো। কম্পিউটারের মনিটর বা মোবাইলের স্ক্রিনের আসক্তি থেকে শিশুদের দূরে রাখতে সহায়তা করবে এই আয়োজন বলে মনে করছেন অভিভাবকরা। মোবাইলের আসক্তির থেকে তাদেরকে দূরে রাখার জন্য খুবই ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করি। বই হাতে ধরে দেখছে, কালারটা ঠিকমতো বুঝতে পারছে, তো মেধার বিকাশ অবশ্যই সাহায্য করে। এইসব বইয়ের সাথে পরিচিত হলে তারা অনেক কিছু জানতে পারবে আমাদের দেশ সম্বন্ধে। শিশুদের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে প্রকাশনা সংস্থাগুলো এনেছে নতুন নতুন শিশুতোষ বই। বাচ্চাদের শিক্ষামূলক গল্প, এইসবের গল্প, ঠাকুরমা ঝুড়ি, এরকম টাইপের সবগুলো বই আমরা উঠাইছি। ভয়ঙ্কর ভূতের গল্প একটা আছে, তারপর রূপকথার গল্প আছে, ঠাকুমার ঝুলি আছে। পপ আপ বইগুলো বেশি, আপনার বাচ্চারা এই ধরনের বই বেশি পছন্দ করতেছে। ছুটির দিনে বিকেল থেকে পাঠকদের আনাগোনায় মুখরিত হয় মেলা চত্বর। পাঠকদের চাহিদা মাথায় রেখে মোড়ক উন্মোচিত হচ্ছে নতুন নতুন বইয়ের। পর্বত থেকে যে সমস্ত অস্বাভাবিক ঘটনাগুলি ঘটেছে, জীবন মৃত্যু সন্ধিক্ষণে যেতে হয়েছে, এই কাহিনীগুলো তুলে ধরা হয়েছে। এই উৎসবগুলোর মাধ্যমে আমরা একটু প্রাণ ফিরে পাই। উদ্বোধনের একদিন পার হয়ে গেলেও এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি অনেক স্টল। এবার প্রায় 11.5 লাখ বর্গফুট আয়তনের মাঠে 635 প্রতিষ্ঠান অংশ নিয়েছে বইয়ের এই উৎসবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। দর্শক, বইমেলার আরো খবর জানাতে বাংলা একাডেমি চত্বর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া খানিজ। সাদিয়া, আজ তো বইমেলার দ্বিতীয় দিন, ছুটির দিনে পাঠকের উপস্থিতি কেমন দেখছেন এবং বই বেচাকেনা কতটা জমে উঠেছে জানাবেন। মিতু, বইয়ের প্রতি, ভাষার প্রতি, সাহিত্যের প্রতি ভালোবাসা জানানোর, শ্রদ্ধা জানানোর এক অনন্য উৎসব এই আয়োজন, এই গ্রন্থমেলা। তো সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বইমেলা গতকাল থেকে শুরু হয়েছে, সেই আজকে কিন্তু পাঠকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। আমার পেছনে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন দীর্ঘ অপেক্ষার পর কিন্তু বইপ্রেমীদের, পাঠকদের যেই অপেক্ষা, সেই অপেক্ষা শেষ হয়ে শুরু হয়েছে তাদের প্রাণের উৎসব। সেই উৎসবে যোগ দিতে কিন্তু সবাই অনেক বিভিন্ন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে পাঠকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে এই প্রাঙ্গণ। এবং সকালে যেমনটি বলছিলেন যে শিশুদের যে আয়োজন ছিল, সেই আয়োজন কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেখানে কিন্তু শিশুরা অনেক আনন্দে মেতে উঠেছিলেন ইকরি হালুমের সাথে। সেই অনুষ্ঠানের পরে কিন্তু বাবা মার হাত ধরে আবারও শিশুরা এই বিকেলের যে সময়টা, সেই সময়েও কিন্তু বইমেলায় আসতে শুরু করেছে। শিশুদেরকে নিয়েই কিন্তু বাবা মা আসছে, কারণ মোবাইলের যে আসক্তি, সেই আসক্তি থেকে যেন তারা দূরে থাকে, সেই কারণেই কিন্তু তাদেরকে এই বইয়ের সাথে পরিচিতি ঘটানোর জন্যই নিয়ে আসছে বাবা মা। এবং বিভিন্ন নতুন নতুন, যেহেতু গতকাল থেকেই বইমেলা শুরু হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু পাঠকদের যেসব নতুন নতুন লেখক এবং অন্যান্য যারা লেখক আছেন তাদের নতুন নতুন বই আসলে প্রকাশিত হচ্ছে, বইয়ের মরক উন্মোচন করছে তারা, নতুন নতুন বই আসছে। আমরা যদি একজন লেখকের সাথে কথা বলি, তার নতুন একটি বই এসছে। আপনার কি বই এসছে এবং কোন প্রকাশনীতে পাওয়া যাবে, আর পাঠকদের জন্য কি মেসেজ থাকছে আপনার বইয়ে? আমার তৃতীয় একক উপন্যাস তোমাতে করিব বাস, এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে অন্বেষা প্রকাশন থেকে। তো এটার জনরা হলো একটি রোমান্টিক ঘরানার সামাজিক উপন্যাস। তরুণ প্রজন্মের জন্য এই বইটিতে একটি চমৎকার মেসেজ আমি রেখেছি। সেটা হলো যে এই যে মানুষের মনের যে বহুমুখী ভাবাবেগ, প্রেম, বিরহ, অনুভূতি, আমরা দেখি যে কৈশোর থেকে যখন মানুষ তারুণ্যে পদার্পণ করে, আবার তারুণ্য থেকে যখন যৌবনে আমরা পদার্পণ করি, তখন আমাদের ভিতরে অনেক ধরনের নতুন নতুন অনুভূতির টানাপড়েন চলে। হ্যাঁ, তো এই অনুভূতিগুলো আমরা কিভাবে ভারসাম্য রক্ষা করি, এই ব্যাপারটা খুবই চমৎকারভাবে এই বইটাতে আমি ফুটিয়ে
ফুটিয়ে তুলেছি। এটাই তরুণ প্রজন্মের। শুনছিলাম একজন লেখকের কাছ থেকে আমরা তার বইয়ে কি ধরনের তিনি মেসেজ রেখেছেন নতুন পাঠকদের জন্য, তো এটি উনি বলছিলেন। আর আগামীতে আরও পাঠক সমাগম বাড়বে বইমেলায়, এমনটি আসলে যারা স্টলের দায়িত্বে আছেন তারা আশা করছেন। তবে আজকে আসলে পাঠক দর্শনার্থী যতটা বেড়েছে ততটা বিক্রি আসলে বাড়েনি, এমনটি আসলে জানিয়েছেন যারা দায়িত্বে আছেন বইমেলার। তো এইটিই ছিল আসলে বইমেলা থেকে আমার কাছে। সাদিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর। শুরুতে কিছুটা দর্শনার্থী খরা থাকলেও ধীরে ধীরে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিশেষ করে ছুটির দিনগুলোতে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সপ্তাহ জুড়ে অনেকটা অলস সময় পার করে আজ যেন হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে। দেখুন শরীয়ত খানের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট দেখেই বোঝা যাচ্ছে আজ ছুটির দিন। কিশোরী থেকে শুরু করে সব বয়সীদের আগমনে মুখর বাণিজ্য মেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জেলা থেকেও ছুটে আসছেন ক্রেতা দর্শনার্থীরা। এক ছাদের নিচে অনেকগুলো পাওয়া যাচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে আসছি। ওদের স্কুল বন্ধ আজকে শুক্রবার, তার জন্য ঘুরতে আসছি। কেউ আসছেন পছন্দের জিনিসপত্র কিনতে, আবার কেউ পরিবার নিয়ে এসেছেন ঘুরে দেখতে। বিভিন্ন জিনিসপত্র, রাইড, বিভিন্ন মজা মজা খেলার জায়গা, এরকম অনেক কিছু দেখছি। আমি নানুজ থেকে আসছি, এখানে আসছি জাস্ট দেখার জন্য, প্লাস যদি কিছু পছন্দ হয় তাহলে নেওয়ার জন্য আসছি। দেশি বিভিন্ন স্টলের পাশাপাশি ভিড় দেখা গেছে বিদেশি স্টলগুলোতেও। ফলে সপ্তাহ শেষে বিক্রেতাদের মুখেও হাসি ফিরেছে। আগের দিনগুলোতে আমাদের সেরকম কাস্টমার পাইনি, কম ছিল। এইবার আজকে দেখতেছি, মানে আজকে শুক্রবারের দিন, ছুটির দিন, অফ ডে, তো আজকে খুব ভালো হচ্ছে। আজকে ইনশাল্লাহ আমাদের একটা টার্গেট আছে, টার্গেট ক্লাব করবো আমরা। এবারের মেলার অন্যতম আকর্ষণ বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। পুরোটা গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির আদলে। ভেতরে রাখা হয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত নানা জিনিসপত্র আর ইতিহাসের বিভিন্ন সাক্ষী হয়ে থাকা ছবি। সার্বক্ষণিক দেখানো হচ্ছে প্রামাণ্যচিত্র। যুদ্ধ চলাকালীন সময় অনেক রকমের অনেক যে পরিস্থিতিগুলো বা কি হয়েছে বা কি জিনিসগুলো ঘটেছে, এই জিনিসগুলোর সামান্য কিছু চিত্র, ভিডিও চিত্র হচ্ছে আমরা এখানে তুলে ধরেছি। বঙ্গবন্ধুর স্মৃতিটা দেখার লেগে যে কি স্মৃতি আছে তার জন্য। ৩২ নম্বর বাড়ির আদলে তৈরি করা হয়েছে, ওইটা দেখেই মূলত ভেতরে যাওয়ার ইচ্ছাটা জাগলো। বঙ্গবন্ধুর জীবন দশার বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের ছবি ছিল, এটা দেখে ভালো লেগেছে। বঙ্গবন্ধু ছোটবেলায় কি করেছেন তা সম্পর্কে জেনেছি, বঙ্গবন্ধুর বক্তা শুনেছি হেডফোনে। ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া এবারের মেলা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলে মেলা, তবে সাপ্তাহিক ছুটির দিনে চলে রাত 10টা পর্যন্ত। শরীয়ত খান, RTV, ঢাকা। নীলফামারীতে ঘরের বিছানায় মিলল মা ও 2 শিশু সন্তানের লাশ। বাড়ির উঠান থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে বাবা আশিকুল হক মোল্লাকে। সকালে সদর উপজেলার দারওয়ানি বন্দর বাজার গ্রামে এই ঘটনা ঘটে। আহত আশিকুল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধানের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। সকাল সকাল গোঙানির শব্দ। প্রতিবেশীরা এগিয়ে এসে দেখেন বাড়ির উঠোনে গলাকাটা অবস্থায় পড়ে আছে আশিকুল। কৌতূহলে ঘরের ভেতরে গিয়ে দেখেন তার স্ত্রী এবং 2 মেয়ের লাশ পড়ে আছে বিছানায়। সকাল 9:30টার দিকে নীলফামারীর বন্দর বাজার এলাকার ওই বাড়ি থেকে আশিকুল মোল্লার স্ত্রী তহুরা বেগম এবং তার 2 মেয়ে আয়েশা ও জারেনের লাশ উদ্ধার করে পুলিশ। সাবেক চেয়ারম্যানের ছেলে এবং তার পরিবারের সদস্যরা আত্মহত্যা করছে। আমি প্রথমে শুনলাম 4 জন, ঘটনাস্থলে আসি দেখি 3 জন। টেনশন করে, ওই ব্যবসা আসছিল, ব্যবসা ধূপ করে তলে গেছে। বাবার দেন আসলো, দেন শোধ করছে, শোধ করার জন্য ব্যবসাটা লস খাইছি। বিষদগ্রস্ত একটু ছিল, কিন্তু ওটা মানে খুব একটা বেশি বিষয়ও না, মৃত্যু করতে হবে বা এরকম কোনো বিষয় না, তো একটু মানসিক সমস্যা ছিল আর কি। উনি
এমনি শারীরিক সমস্যা ছিল, ট্রিটমেন্ট চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এদিকে আহত আশিকুলকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ বলছে স্ত্রী ও 2 সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন কাঠ ব্যবসায়ী আশিকুল। তবে তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। এই ঘটনায় সিআইডি টিম, পিবিআই সহ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে বিস্তারিত বলা যাবে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পোস্টমর্টমের পরেই। লোমহর্ষক এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন নিহতের স্বজন ও প্রতিবেশীরা। সৈয়দ মাহমুদ, RTV। 4 দিন ব্যাপী 18তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি প্রদর্শন 2024 শুরু হয়েছে। রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে প্রদর্শনীতে দেশীয় বিদেশি প্রতিষ্ঠান সহ প্যাসিফিক অ্যাসোসিয়েটস লিমিটেড চতুর্থ শিল্প বিপ্লব ও পরিবেশ বান্ধব উন্নত প্রযুক্তির টেক্সটাইল এবং গার্মেন্টস মেশিনারি প্রদর্শন করে। এ সময় প্যাসিফিক অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন সহ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হওয়ায় স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ গার্মেন্টস বাইং অফিস অ্যাসোসিয়েশন থেকে প্রোগ্রেসিভ অ্যালাইনের প্রতিনিধি দল। সকালে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতারা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফ্যাশন বাইং হাউসের কর্ণধার আব্দুল হামিদ পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন সিএম সাইফুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আবারও কমতে পারে তাপমাত্রা, সেই সাথে আগামী 2 দিন রংপুর, রাজশাহী, যশোর ও কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর তাপমাত্রা আরও কমার শঙ্কা রয়েছে। দেশের আরও কিছু স্থানেও হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও কাল থেকে কমতে পারে। দর্শক, কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাই মোহাম্মদ মুস্তফা কামাল স্টেডিয়াম থেকে সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, বাংলাদেশ নেপালের ম্যাচ ঘিরে দর্শকদের উপস্থিতি এবং উচ্ছ্বাস কেমন দেখছেন? মিতু, এটি কিন্তু সাফের দ্বিতীয় আসর। প্রথম আসর 2021 সালে, তখন কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সুতরাং বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই হিসেবে বাংলাদেশের কাছে কিন্তু দর্শকদের বা জনগণের একটি প্রত্যাশা রয়েছে যে তারা শিরোপাটা ধরে রাখবে, এবং সেই আশা নিয়েই বেশ কয়েক হাজার দর্শক কিন্তু কমলাপুর স্টেডিয়ামে হাজির হয়েছেন এবং তারা কিন্তু বেশ আমোদের সঙ্গে বাংলাদেশের দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ হচ্ছে। নেপাল কিন্তু দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশের জন্য এবং দক্ষিণ এশিয়ার জন্যও। 4 জাতির এই টুর্নামেন্ট ভারত এবং ভুটান আগের ম্যাচটি হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু ভারত বড় ব্যবধানে জিতেছে। সুতরাং বাংলাদেশ আজকে জয় দিয়ে শুরু করবে এবং শিরোপা ধরে রাখার যে মিশনটা, সেই মিশনটা স্মুথলি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশা থেকে কিন্তু দর্শকরা যথেষ্ট পরিমাণ গ্যালারিতে এসেছেন এবং তারা কিন্তু দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। মৌলভীবাজার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের রাজকান্দি হিলে 25 কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকাল 6টায় ম্যারাথন শুরু হয়। আব্দুল বাসিত সুলেমান আব্দুল আলী জাকিরের আয়োজনে ম্যারাথনে মিডিয়া পার্টনার RTV। এতে RTVর সিনিয়র নিউজ প্রডিউসার আলমগীর হোসেন সহ দেশের 494 জন রানার অংশগ্রহণ করেন। ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।